নমস্কার, আজকের অনুষ্ঠানে স্বাগত আপনাদের সবাইকে। ভারত বাংলাদেশের ভাগ্য বিধাতা এই নামটা শুনে বাংলাদেশিরা আপাতভাবে একটু অসন্তুষ্ট হতে পারেন বলে আমার মনে হচ্ছে, কিন্তু আমরা এই নামটা দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টাকে মাথায় রেখেছি সেটা হচ্ছে কয়েকদিন আগে ট্রাম্পের ভূমিকা এবং তার বক্তব্য, তার একেবারে স্পেসিফিক তার বক্তব্য আমাদের কাছে আছে। এবার ভারত সিদ্ধান্ত নেবে বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের কোন কোন বিষয় সেটা দেখতে হবে। তার আগে যেটা বলার সেটা হচ্ছে যে আমেরিকার পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি এটা যে আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে দুজন প্রেসিডেন্ট চেঞ্জের ক্ষেত্রে, এটা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আজ থেকে 1 মাস আগে আমাদের অনুষ্ঠানে বলেছিলেন যে দেখো দেবাশিস, হঠাৎ করে আমেরিকার পররাষ্ট্রনীতি বিদেশ নীতি পুরোপুরি অদল বদল হয়ে যাবে তা নয়, তবে প্রেসিডেন্ট যেহেতু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ জো বাইডেনের জায়গায় যখন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প যখন আসলেন বা আসছেন তখন এদের একটা প্রভাব বা এদের ভাবনা চিন্তার একটা প্রভাব কিন্তু দুটো দেশের সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক সূত্রকে ত্বরান্বিতও করতে পারে, আবার সেক্ষেত্রে প্রতিবন্ধক পরিস্থিতি তৈরি করতে পারে। আপনাদের মনে থাকবে বা অনেকে বিভিন্ন আলোচনা শুনেছেন, মানে আমি তো আজকে নিয়ে নানা করে অন্ততপক্ষে 50টার উপর প্যানেল করছি যেখানে বাংলাদেশ নিয়ে রয়েছে। আমি বাংলাদেশের বন্ধুদেরকে বলবো যে আজকের অনুষ্ঠানে থাকতে, কারণ যুদ্ধজিগির নয় বরঞ্চ কনস্ট্রাকটিভ বাংলাদেশ গড়ে তোলবার ক্ষেত্রে আমাদের দুটি দেশের সম্পর্ক কি হতে পারে আমরা সেটা নিয়ে ভাববো। আমি কখনোই বলবো না সম্প্রতি কোন কোন নতুন এয়ারক্রাফট আমাদের ভারতের সেনাবাহিনীর আকাশ সীমায় যুক্ত হলো, বা ভারতের গর্বের ক্ষেত্রে কোন কোন মিসাইল যুক্ত হলো, কোন কোন দেশের সঙ্গে আমেরিকার সঙ্গে কি চুক্তি হলো, কি নতুন এয়ারক্রাফট আসবে যুদ্ধের, আমি সেই কথাগুলো আজকে বলছি না। বরঞ্চ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি বা আগস্ট থেকে যে উদ্ভূত পরিস্থিতি, সেই উদ্ভূত পরিস্থিতিকে নিয়ন্ত্রণের কথা বলবো। কাজে আজকে অনুষ্ঠান এটা শুধুমাত্র বিএনপির জন্য নয়, জামাতের যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য নয়, এবং আওয়ামী লীগ সহ বাংলাদেশের আম জনতার জন্য হচ্ছে আজকে অনুষ্ঠান, সবার জন্য। কাজে আমাদের এই অনুষ্ঠান দেখা এবং শেয়ার করা আপনারা যেভাবে করে এসছেন সেভাবেই আজকে করবেন। আমি ছিলাম কোথায়? ছিলাম হচ্ছে বাইডেন ইস্যুতে এবং পরবর্তীকালে ট্রাম্পের পরিবর্তন হয়ে আসা। আমরা যেটা শুনতে পাচ্ছি বা এই যে প্রায় 50টার উপর প্যানেল করার সুবাদে যেটা আমাদের কাছে পরিষ্কার হয়েছে খানিকটা, যে জো বাইডেন এর একটা বড় ভূমিকা নিয়েছিলেন বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের, অর্থাৎ প্রেক্ষাপট পরিবর্তনটাকে আওয়ামী লীগের সরকারের পতন অথবা আপনি বলতে পারেন যে হাসিনার পতনের ক্ষেত্রে। এটা আপনারা বিভিন্ন সূত্রে জানেন বা শুনেছেন, এর পিছনে অনেকে যুক্তি দিয়েছেন, অনেকে আবার সেই যুক্তিকে খণ্ডনও করেছেন, সেটা আপনারা সবাই অনলাইন টিভিতে আমরা দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এখন যেভাবে যাচ্ছে, যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, যেভাবে মৌলবাদীরা মাথা চাড়া দিয়েছে, যেভাবে তারা পুরনো বাংলাদেশ অর্থাৎ আওয়ামী লীগের সময়কার স্পেসিফিক্যালি হাসিনার সময়কার স্বৈরাচার নিয়ে প্রশ্ন তুলছেন, সেখানে একটা প্রশ্ন খুব পরিষ্কার চলে আসে সামনে, যে তারা 32 ধানমন্ডির বাড়িটা যেভাবে ধ্বংস করলেন, মুজিবুর রহমানের বাড়ি, তারপর তারা এই সেকুলারিজম বা সাম্যবাদ নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেন কিনা আমার মধ্যে যথেষ্ট সংশয় সন্দেহ রয়েছে। এবং বাংলাদেশের একটা বড় অংশের মানুষ এই মুজিবুর রহমানের বাসগৃহকে যেভাবে জেসিবি লাগিয়ে প্রায় ধরে নিন আপনি 40 ঘন্টার ওপর অপারেশন চালিয়ে যেভাবে ধ্বংস করা হলো, এবং তাতে যেভাবে বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনী অংশগ্রহণ করলো, তাদের নাচ করার ভিডিও আমি দেবাশিস চক্রবর্তী নয়, ক্যালকাটা নিউজ নয় বা আমাদের এখানকার কেউ নয়, স্বয়ং খোদ রিজভী সাহেব বিএনপির নেতা তিনি পোস্ট করলেন, এবং তিনি তার পোস্টে আমরা এটাও দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে সবাই 7:30টার সময় জড়ো হও ধানমন্ডিতে। এই ব্যাপার বুলডোজার চলেছে, সবাই জড়ো হও, আমরা দেখিয়েছি এই অনুষ্ঠানে। এরপর থেকে কিন্তু মূলত বাংলাদেশে একটা অসন্তোষ তৈরি হয়েছে, তাদের মধ্যে কারা আওয়ামী লীগ তো আছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই রাজনৈতিকভাবে, আর অন্যদিকে দেখতে গেলে বাংলাদেশের সাধারণ মানুষ যাদের মধ্যে 1971-এর মুক্তিযুদ্ধ একটা সেন্টিমেন্ট ক্যারি করে, তারাও কিন্তু এই ঘটনার পাশে দাঁড়াচ্ছেন না। পাশাপাশি আর বাংলাদেশের মানুষ কি করতে পেরেছেন, আগস্ট থেকে নতুন যে সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, যেটা অবশ্যই অগণতান্ত্রিকভাবেই তৈরি, সিলেক্টেড গভর্নমেন্ট নট ইলেক্টেড গভর্নমেন্ট, তাদের যে পদক্ষেপ, তাদের প্রতি মুহূর্তে যে পদচারণা, তাদের যে ইনিশিয়েটিভ, তাদের লাইফস্টাইল, ছাত্র নেতাদের ভাষণ, ভারত বিরোধী স্লোগান, বিভিন্ন জায়গায় জমায়েত, এগুলো বাংলাদেশের একটা বড় অংশের মানুষ খুব একটা ভালো চোখে দেখেননি। তবে আজকে একদম আমি প্যানেল গেস্টদের কাছে যাব, বিস্তারিত বর্তমানের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আগামী 1 ঘন্টা আলোচনা হবে। কিন্তু এই ক্ষেত্রে একটা কথা খুব পরিষ্কার বলতে পারি, বাংলাদেশের একটা অংশের মানুষ বুঝতে পারছেন যে ক্যালকাটা নিউজ অর্থাৎ সিএন নামক টেলিভিশন চ্যানেলটি
বাংলাদেশের একটা বড় অংশের সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে মোরাল সাপোর্ট করছে। শুধু তাই নয়, বরঞ্চ বাংলাদেশের উদ্ভূত অস্থির পরিস্থিতিতে তারাও ভাবছে এবং প্রতিদিন প্যানেল করে আমাদের ভারতবর্ষের রিপ্রেজেন্টেটিভ হিসাবে 4 জন কখনো 5 জন গেস্টকে এখানে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানে বসে তাদের গুরুত্বপূর্ণ আলোচনা শোনা শুধু নয়, বরঞ্চ তারা লিটারেলি, আমি তো বহু ক্ষেত্রে দেখেছি, আমি আবারও বলছি, প্রায় 50-এর উপর অনুষ্ঠান করার সুবাদে তারা রীতিমতো বাংলাদেশকে সাজেশন দিচ্ছেন এখানে বসে যে আপনাদের এটা করা উচিত, এইভাবে চললে ভালো হবে। তারা পার ক্যাপিটা বাংলাদেশের ইনকামের কথা বলছেন এবং অর্থনীতি যে ধসে পড়ছে বর্তমানে সেই বিষয়ে তারা উল্লেখ করছেন। এবং অন্যদিকে কি হচ্ছে, গ্রাসরুট লেভেলে বাংলাদেশের মানুষ সেটাকে রিয়ালাইজ করছে। আমরা এখান থেকে বলছি কিন্তু আপনারা রিয়ালাইজ করছেন, আপনারা বুঝতে পারছেন যে আগস্টের 5 তারিখের পর থেকে খুব একটা কনস্ট্রাকটিভ কিছু হয়েছে। যে নতুন বাংলাদেশের আপনারা স্বপ্ন দেখেছিলেন, নতুন সূর্য ওঠার যে স্বপ্ন দেখেছিলেন, সেটা আদতে মানে সেই সোনার পাথর বাটির মতো কার্যক্ষেত্রে তার প্রভাব কিছু পড়েনি। কেন পড়লো না? কেন আমেরিকা আজকে পরিষ্কার বলল যে বিষয়টা প্রধানমন্ত্রী দেখবেন, মানে ভারতের প্রাইম মিনিস্টার দেখবেন? কেন আজকে আমেরিকা সেখান থেকে বাইডেনের সময় যে হাতটা বাড়ানো হয়েছিল সেই হাতটা তুলে নিল? কেন বর্তমানে ভারত আর আমেরিকা একসঙ্গে তারা জঙ্গি দমনে সারা বিশ্বের যে কোনো জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বললেন? আপনাদের মনে থাকবে আনসারুল্লাহ বাংলার কথা। এই আনসারুল্লাহ বাংলা বাংলাদেশের জঙ্গি সংগঠন, তাদের ভূমিকা আমরা দেখেছি সম্প্রতি পশ্চিমবঙ্গ কেরালায় গ্রেপ্তার, একের পর এক বেঙ্গল এসটিএফ এর হাতে, আসাম এসটিএফ এর হাতে। এখানে দাঁড়িয়ে আজকের আমরা অনুষ্ঠান আজকে করব, কিন্তু এই মুহূর্তে একটা বড় ব্রেকিংস আপনাদেরকে দেখাই, সেটা বিমল দাদের চিন্তার কপালে চিন্তার রেখাটাকে একটু বাড়াবে বই কমাবে না। সেটা হচ্ছে ভারতের অঙ্গরাজ্য 7 সিস্টার্সের মধ্যে থাকা বিজেপি দ্বারা পরিচালিত, 2018 সাল থেকে বিজেপি ক্ষমতায় আছে সেই রাজ্য ত্রিপুরার কথা আমি বলছি। এই ত্রিপুরা সম্পর্কে একটা স্পেশাল ইন্টেলিজেন্স রিপোর্ট এসছে যে যেহেতু ভারতের অন্যান্য ভূমিভাগে ঢোকার চাইতে ত্রিপুরাতে ঢুকে আইএসআই এর 10 জনের একটা টিম তারা কাজ করছে ত্রিপুরাকে কাজে লাগিয়ে ভারতে ঢোকার, অর্থাৎ ব্রাহ্মণবেড়িয়া, খাওড়া বর্ডার, এই সমস্ত আগরতলার আপনারা জানেন খুব ক্লোজ অ্যাডজেসেন্ট। আসুন একবার দেখাই, সেই খবরের দিকে একবার নজর রাখবার চেষ্টা করব, তারপর আজকে বিশেষ বক্তারা রয়েছেন তাদের কাছে যাব। ত্রিপুরার মাটিকে ব্যবহার করে বড়সড় নাশকতার ছক। এই মুহূর্তে স্পেশাল ইন্টেলিজেন্স জানাচ্ছে ত্রিপুরাকে সতর্ক করা হয়েছে। ইউনূস সরকারের জামানায় বাংলাদেশ এখন পাকিস্তানের দখলে কার্যত, এটা আমরা সবাই জানি। সম্প্রতি আইএসআই এর একটা বিশেষ টিম তারা বাংলাদেশে অবস্থান করছে এবং সেই টিমের সংখ্যা 10 জন। তারা বর্তমানে ঢাকাতে গেছে, গোপন বৈঠক করেছে বিভিন্ন জায়গায়। সেখানেই তৈরি হয়েছে ভারত বিরোধী ব্লু প্রিন্ট। আর আপনার অনফিল্ড দেখলে আপনার দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারত বিরোধী স্লোগান হাজার হাজার শুনতে পাবেন। এই সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকে। ভারতে নাশকতামূলক কার্যকলাপ শুরু করতে পারে আইএসআই, সেটাও ত্রিপুরার মাটিকে কাজে লাগিয়ে। এক্ষেত্রে তারা ব্যবহার করতে পারে ত্রিপুরার মাটিকে, ত্রিপুরাকে করিডোর করে ভারতের নানান জায়গায় তারা এন্ট্রি নিতে পারে এবং সেক্ষেত্রে সন্ত্রাসের বীজ বপন করবে আইএসআই। সেটা স্লিপিং সেলের মাধ্যমেও হতে পারে, এটা হতেই পারে। ইতিমধ্যেই রাজ্যকেও সতর্ক করা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ত্রিপুরা সরকারকে, বিশেষ করে ত্রিপুরার মাটিকে ব্যবহার করে নাশকতার ছক। আর সেই মুহূর্তে আমি জানি না এটা কোইন্সিডেন্ট কিনা, আমরা কিছুক্ষণ আগে একটা খবর করছিলাম ত্রিপুরার, যেখানে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ত্রিপুরার বর্তমান সিএম মানিক সাহা, ডক্টর মানিক সাহা, তিনি কিন্তু একান্ত বৈঠক করেছে। সেই বৈঠকের ছবি একবার আমি অরিন্দমকে বলবো, একবার যদি আমরা স্পেসিফিক দেখাই, তবে আমরা জানি না যে এই ক্ষেত্রে বাংলাদেশ বিষয়ে আলোচনা হয়েছে কিনা আদতেও, বা এই ত্রিপুরাকে সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে। দেশের প্রধানমন্ত্রী মোদি সঙ্গে ত্রিপুরার সিএম ডক্টর মানিক শাহ, দুজনকে আমরা টিভি স্ক্রিনে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দুজনের মধ্যে সৌজন্য সাক্ষাৎকার, বেশ অনেকক্ষণ কথা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই বৈঠকের ছবি। কিন্তু আমরা বলতে পারবো না, আবারও একবার আপনাদেরকে বলে দিচ্ছি যে ত্রিপুরার সঙ্গে প্রধানমন্ত্রীর এই বাংলাদেশ বিষয়ে কোনো কথা হয়েছে কিনা, কারণ ইন্টেলিজেন্স রিপোর্ট কিন্তু কিছুক্ষণ আগে আমাদের কাছে এসছে। হয়তো বা বৈঠকের পরেও হতে পারে, যদি প্রধানমন্ত্রীর কাছে ইনপুট থাকে তিনি ডক্টর শাহকে জানাতেও পারেন। এই জায়গায় দাঁড়িয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে চাইব এবং আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আমরা পরিচয় করে দেবো যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন অনুষ্ঠানে। আমার খুব ভালো লাগছে বাংলাদেশ বিষয়ে আলোচনায় আজ আমি ইন্ডিভিজুয়ালি প্রথম
অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, বিজেপির প্রতিনিধি, ওনাকে আজকে অনুষ্ঠানে পাচ্ছি। গত বাংলাদেশ নিয়ে আমরা একাধিক অনুষ্ঠানে, আমি অন্ততপক্ষে স্যারকে আমার প্যানেলে পাইনি, একাধিকবার আমাদের প্যানেল সম্ভ্রান্ত করেছেন দেবাশিস নন্দী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। শুধু 8টার প্যানেল নয়, সারাদিনের বিভিন্ন প্যানেলে দেবাশিসদার গুরুত্বপূর্ণ মতামত শুনেছি। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে মোহাম্মদ আনোয়ার হোসেন, পররাষ্ট্র এবং রাজনৈতিক বিশ্লেষক, বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে, বাংলাদেশের গেস্ট আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী এবং এই রাজ্য সরকারের শাসক দলের সমর্থক, অনির্বাণকে আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। অনির্বাণ ফিজিক্যালি আমাদের স্টুডিওতে হয়তো চলেও এসছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা ইন্ট্রোডিউস করিয়ে দিতে পারবো। আমি সরাসরি এই মুহূর্তে একবার আপনার মতামতটা শুনতে চাই আনোয়ার সাহেব, যে বর্তমান যে অবস্থা এবং আমেরিকার যে অবস্থান, এই দুটোর প্রেক্ষিতে বর্তমান বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা এক, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ সম্পর্কে আমেরিকার অবস্থান, যেটা আপনারা শুনতে পেয়েছেন যে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার সবকিছু দেখবে। এখানে দাঁড়িয়ে আপনারা কি ভাবছেন? সঙ্গে আমি একটা ইনক্লুড করব যে সম্প্রতি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো, অর্ধ শতাব্দী প্রাচীন বিএনপি থেকে শুরু করে জামাত ইসলাম সহ একাধিক দল, তারা কিন্তু ভোট চাইছে অন্তর্বর্তী সরকারের উপর। কি সত্যি তারা আস্থা হারাচ্ছে? শুভ সন্ধ্যা। বিশেষ করে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন, কলকাতা নিউজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সঞ্চালক এবং আমার পাশে আমার সহ আলোচক বৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আসলে আপনার সমস্ত ক্যাপশন গুলো দেখছিলাম, তো সেখানে কিছু কিছু বিষয়ে আমি আপনার সাথে হয়তো দ্বিমত পোষণ করব। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি আমার নিজস্ব যে ইনসাইট সেগুলো আমি বলার চেষ্টা করব, আশা করি আপনারা শুনবেন। প্রথমে আমি বলি যে বাংলাদেশে গত 16 বা 17 বছর থেকে ধরে যে ধরনের আপনার লোমহর্ষক নির্যাতন, যে ধরনের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে খান খান করে দেওয়া হয়েছিল, সেগুলো এখন পুনরুদ্ধার অথবা সেগুলো এখন নতুন করে রিসাসিটেট বা রিভাইভ করার জন্য একটু সময় লাগছে, দ্যাটস ট্রু। আর যেহেতু গণতান্ত্রিক পর্যায়ে সরকার পরিবর্তনে বাংলাদেশের মানুষ বিশ্বাসী, সেজন্য অবশ্যই নির্বাচন ক্ষেত্রে একটি চাপ থাকবে। এখন আসুন, আপনি বলছিলেন যে আমেরিকা মোদীকে দায়িত্ব দিয়েছে, এটা আমার কাছে একটু পররাষ্ট্রনীতির পর্যালোচক হিসেবে আমার কাছে একটু কুরুচিপূর্ণ মনে হয়েছে। আপনি দেখুন যে পৃথিবীতে সারা বিশ্বে একটা ডিপ্লোম্যাটিক একটা নর্মস থাকে, ডিপ্লোম্যাটিক রিলেশনশিপে যখন আপনারা যদি স্টাডি করে দেখেন, যে যখন আমি কোনো একটা বিষয় আরেকজনকে হ্যান্ড ওভার করে দিতে চাই, অর্থাৎ আমি এই বিষয়টা রিলাক্টেন্ট, that actually indicates I'm actually reluctant to talk about the details of this issue. So someone might be very much acknowledge about that. তখন আমি তার কাছে কি হ্যান্ড ওভার করি বিষয়টা। তিনটি বিষয় নিয়ে মোদী, যাকে আপনারা ভারতে এত বড় উদার গণতান্ত্রিক রাষ্ট্র আপনারা বলেন, কিন্তু আপনাকে উগ্রপন্থী একজন নেতা, যিনি মাত্র চা বিক্রেতা, যার কোনো সে মানে পড়াশোনা নাই, তিনি যদি ট্রাম্পের সাথে বসেন, ট্রাম্পের যে নেগোসিয়েশন স্কিল, ট্রাম্পের যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ স্কিল, সেগুলো তিনি বুঝবেন না। একজন সাংবাদিক সেখানে কোয়েশ্চেন করেছিলেন যে বাংলাদেশের যে ফলেন রেজিম পরিবর্তনের সময় আমেরিকার ডিপ স্টেট, বিশেষ করে ইউএসএ কে তিনি বুঝিয়েছেন তাদের কোনো ভূমিকা ছিল কিনা। ট্রাম্প কিন্তু স্পষ্ট করে বলেছিল, নো দেয়ার ওয়াজ নো রিজনেবল গ্রাউন্ড, এই বাংলাদেশের ব্যাপারে সে কিন্তু বলেছে না, কোনো ধরনের ভূমিকা ছিল না। সেকেন্ড কোয়েশ্চেন হলো যে বাংলাদেশে এই যে হাসিনা সরকার, এই বিষয় নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা। সে বলেছে যে আই এম লিভিং দিস ইস্যু টু প্রাইম মিনিস্টার মোদী। খেয়াল করেন, তিনি বলেছেন যে আমি এই বিষয়ে কথা বলতে প্রস্তুত নই, আমি প্রাইম মিনিস্টার মোদীকে বলবো। তিনি যদি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ স্ট্রং হতে পারতেন, তার যদি প্রচুর প্রডিজি থাকতো, তাহলে তিনি কিন্তু সেখানে বলতে পারতেন, ইয়েস I'm going to talk to you guys regarding the issue of fallen regime Sheikh Hasina, সেটা তিনি বলতে পারতেন, বাট হি ইজ লিটারালি স্কেপ। তিনি কোনো স্কেপ করে গেছেন, কিন্তু কোনো বক্তব্য দেন না। তখন কিন্তু দেখেন ট্রাম্প কিন্তু পরবর্তীতে ট্যারিফের কথা আসছে, ট্যারিফের ব্যাপারে বলছে যে হ্যাঁ, বাইডেন প্রশাসন যে ধরনের ট্যারিফ আমাদেরকে যে কোঅপারেট করতো সেটা আপনি দিবেন কিনা, কিন্তু সেখানেও কিন্তু দ্বিমত করেছে ট্রাম্প। আসলে আরেকটা বিষয় দেখেন, তারপরে ট্রাম্প কি করেছে, তিনি সরাসরি এই বক্তব্যগুলোকে পাশ কাটিয়ে তিনি ইউক্রেনে চলে গেলেন, ইউক্রেন ইস্যুতে চলে গেলেন। সো ট্রাম্প হচ্ছে বেসিক্যালি, তারা মনে রাখবেন যে আমেরিকানরা কিন্তু তাদের পররাষ্ট্রনীতিতে কোনোদিন কোনো পরিবর্তন করান, যেমনি ভাবে ভারতও করে না, এটাকে আমি স্যালুট করি। কিন্তু ট্রাম্পের একটা বিষয় খেয়াল করেন, নির্বাচনের আগে আমেরিকানদেরকে, বিশেষ করে ইন্দো আমেরিকানদেরকে ভোটে আনার জন্য ট্রাম্প একটা পলিসি ওখানে অ্যাডাপ্ট করেছিল, স্ট্র্যাটেজি অ্যাডাপ্ট করেছিল, সেটা টুইট করেছিল যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো নিয়ে। কিন্তু পরবর্তী দেখেন এর কোনো রিফ্লেকশন কিন্তু
তিনি কিন্তু করেন না, অর্থাৎ তার কোনো বিশেষ প্রতিনিধি বাংলাদেশ বিষয়ে কিন্তু আর কোনো কথা বলেনি। বরঞ্চ যেটা অপমান করেছে যে ভারতের যে লক্ষাধিক ওখানে যে অভিবাসী আছে, যারা অবৈধভাবে আছে, তাদেরকে পৃথিবীর চরম অবমাননার একটা পর্যায়ে, অর্থাৎ তাদেরকে হাতে পায়ে শিকল পরিয়ে তারা আমেরিকা তাদেরকে তাদের ইন্ডিয়াতে তারা পাঠিয়েছে, যেটা আন্তর্জাতিক সকল আইন, সকল মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে আমরা মনে করতে চাই। বরঞ্চ এখানেই আরো বেশি প্রতিবাদী হওয়া দরকার ছিল। থ্যাংক ইউ। বেশ, আমি বুঝলাম, কিন্তু মানে হিসাব মতো আমার, যেহেতু আপনি পররাষ্ট্র উপদেষ্টা, আমার আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিসদার কাছে আসা উচিত ছিল, কিন্তু না, আমি বলছি সেটা, কিন্তু যেহেতু আপনি এক জায়গায় উগ্রপন্থী নেতা বললেন মোদিকে, দেশের প্রধানমন্ত্রীকে, যেহেতু তিনি যে রাজনৈতিক দল থেকে বিলং করেন তার রিপ্রেজেন্টেটিভ এখানে রয়েছে, সেই কারণের জন্য আমি বিরতির পর ফিরে এসে বিমলদাকে বলিয়ে নেবো, তারপরে আমি দেবাশিসদার কাছে আসবো। এই যে পুরো বিষয়টা, যেগুলো আপনি বললেন যে এখানে নজর দেওয়া উচিত ছিল, এগুলো নিয়ে প্রতিবাদ করা ছিল। আর অনির্বাণ আমাদের সঙ্গে এসছেন, অনির্বাণ ব্যানার্জি, তিনিও এই হাতে পায়ে শিকল বাঁধা ইস্যু নিয়ে খুব চিন্তিত, এটা নিয়ে উনি বলবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সমস্ত অনুপ্রবেশকারীরা বাংলাদেশের মাটি ছেড়ে ভারতে চোরাগোপ্তাভাবে সীমানা পেরিয়ে ঢুকে এখানে রাজার হালে রয়েছেন, ভারত তাদের সঙ্গে যে আতিথেয়তা দেখাচ্ছে, যে সৌহার্দ্যের, বন্ধুত্বের, মিত্রতার সম্পর্ক দেখাচ্ছেন, অনেক শাসক দলের নেতা চিৎকার করে বলছেন যে আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড না হলে আমাদের অভিজিৎদা করিয়ে দেবেন বা দলের কেউ করিয়ে দেবেন, এটা বলছেন। এই সৌহার্দ্যতার সম্পর্ক আমেরিকা দেখায়নি, তা আমি খুব একটা দুঃখিত যে হয়তো বা নয়, কারণ তারা গোপনে চুরি করে অবৈধভাবে আমেরিকায় ছিলেন হয়তোবা। তো কাজেই সেই ক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন বা নিয়েছেন সেটা তো অবশ্যই আলোচনার টেবিলে উঠে আসবে। একটা বিরতির পরে অবশ্যই আসছে বিমল শঙ্কর নন্দ, এরপরে বলবেন, সঙ্গে থাকুন। হল্লা বউ কোড স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং, মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। রোহন, রোগ সব জায়গায় আছে, পুরো দিন সাবধানে থেকো। প্রমিস মা, মায়ের কাছে প্রমিস, আনন্দ টাইমিস। মায়ের কাছে প্রমিস, আনন্দ টাইমিস। রোহন, ছাই না, ওই ভয় পেতে নাকি? বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? ইম্পসিবল। সেই জন্য ডেটলের নতুন প্রমিস, ভারতের প্রথম সাবান, যা দেয় পুরো 12 ঘন্টা প্রোটেক্টিভ শিল্ড। ডেটল, সুরক্ষার বিশ্বাস এখন সারাদিন সঙ্গে। Get the natural skin-like feeling with Durex Real Feel, India's most advanced material condoms. যে হার্দিককে সহ্য করতে পারে সে সবকিছু সহ্য করতে পারে। পাইপসের অলরাউন্ডার উৎকর্ষ পাইপস। প্রাণ যায় যাক, পালস না যায়। যে কোনো অনুষ্ঠানের জন্য ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয় একান্ত আপন, মহাবীরতলা, নিউ আলিপুর, কলকাতা। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড HDPE, UPVC এবং SWR পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার জলের কমপ্লিট সলিউশন। গন্ধ, রং ও খাঁটি ঝাঁঝ, এভরিডে রান্নায় আপন স্বাদ। এভরিডে স্পাইসেস, 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। মেয়ে পক্ষ এসেই চলে যায়। বাবা অক্ষয়, আমাদের ছেলেটা এত ভালো কিন্তু অবিবাহিত, কুষ্টিতে তো কোনো দোষ নেই। দোষ আপনার টয়লেটে আছে। সুগন্ধিত ডিটারজেন্ট দিয়ে ঘষি। ডিটারজেন্টে না ঘষা হয় না সুগন্ধ টেকে। নতুন বেস্ট এভার ছোট হারপিক ডিটারজেন্টে থেকে 10 গুণ ভালো, সাফাই মাত্র 5 মিনিটে এবং বহু ঘন্টা সুগন্ধযুক্ত থাকে। এখন এটা ট্রাই করেননি তো করেছেন কি? হল্লা বউ কোড স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং, মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। বিমলদা, মোদির ভূমিকা নিয়ে শুধুমাত্র এই আমাদের সঙ্গে আজকের উপস্থিত থাকা মোহাম্মদ আনোয়ার হোসেন নয়, মোদির কুশপুত্তরিকা বাংলাদেশের মাটিতে 5ই আগস্টের পর দাহ করা হয়েছে, শুধু সেটা নয়, একাধিক গেস্ট সরাসরি
ভারতকে না হলেও বরঞ্চ বিজেপির যে উগ্রপন্থা হিন্দুত্ববাদ তাকে অ্যাটাক করেছে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি শেয়ার করছি প্যানেল করার সুবাদে। আজকেও সেটা হলো, প্রধানমন্ত্রীকে অ্যাটাক করলেন বাংলাদেশের পররাষ্ট্র এবং রাজনৈতিক বিশ্লেষক। না, কোথাকার কোন হরিদাস পালরা কি বলবে তাতে বিজেপি তার মতাদর্শ চেঞ্জ করবে সে তো আমরা করতে পারবো না। আমাদের মতাদর্শ আমাদের বহুদিন ধরে গড়ে ওঠা একটা মতাদর্শ, সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি না। বাংলাদেশ থেকে যিনি বসে আছেন তার প্রথম বক্তব্যটা আমি প্রথমেই ভাই আপনাকে বলি, আপনার বয়স আমার চেয়ে কম, একটু ভদ্রভাবে কথা বলা শিখতে হবে তো। আপনি একটা মানে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের প্রধানমন্ত্রীকে আপনি বলছেন উগ্রপন্থী নেতা। কী ধরনের রাজনৈতিক সংস্কৃতি আপনি ক্যারি করছেন আই ডোন্ট নো। এক, দ্বিতীয় কথা, মোদির পড়াশুনো নেই। আপনি জানেন আন্তর্জাতিক রাজনীতিতে এই মুহূর্তে গোটা পৃথিবীতে যে কয়েকজন রাজনীতিবিদের নাম আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচিত হয়, নরেন্দ্র মোদি ইজ ওয়ান অফ দেম। এগুলো জেনে কথা বলবেন তো, খালি বলবেন যা খুশি তাই বলে যাবেন যাতে আমাকে রিয়্যাক্ট করতে হয়। আমি সেই রিয়াকশানটা দিচ্ছি না, কিন্তু আপনার শিক্ষা দীক্ষা নিয়ে আমার কিন্তু একটু প্রশ্ন দেখা দিচ্ছে। দ্বিতীয় কথা আপনাকে বলি, আপনি 16-17 বছর ধরে রোমহর্ষক নির্যাতন চালিয়েছিল শেখ হাসিনা সরকার, আপনি বললেন। আপনি কি বলেছেন আপনার বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে আমি কিচ্ছু বলবো না। আপনাদের সম্পূর্ণ মানে বাংলাদেশের মানুষের এই অধিকারও রয়েছে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার এবং সরকার পরিবর্তন করার। শেখ হাসিনা কী চালিয়েছেন সেই ব্যাপারটা আপনারা ভালো বুঝবেন। আমার বক্তব্য হচ্ছে যে তারপরে এই অগাস্ট মাসের শুরু থেকে আজ অবধি যা যা ঘটছে সেগুলো কি খুব ভদ্র সভ্য সমাজে ঘটে? খুব ভদ্র এবং সভ্য সমাজে ঘটে কি? এতগুলো মানুষকে মেরে টাঙিয়ে দেওয়া, পিটিয়ে লাশ বানিয়ে দেওয়া, মেয়েদের ধরে ধরে রেপ করা, এবং সবচেয়ে বড় কথা যেভাবে ধানমন্ডির বাড়িটা ভাঙা হলো, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই প্রো পাকিস্তানি ফোর্সটা শক্তিশালী হয়েছে। তারা দীর্ঘদিন ছিল, শেখ হাসিনার একটা ব্যর্থতার জায়গা ছিল, সেটা আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক হিসেবে বলি। এই প্রো পাকিস্তানি ফোর্সগুলোকে উনি ধ্বংস করতে পারেননি। প্রো পাকিস্তানি ফোর্সগুলোকে নির্দয়ভাবে যদি ধ্বংস করতেন একটা নতুন বাংলাদেশ পেতে পারতেন, সবাই পেতে পারত। দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা অন্যরকম পরিস্থিতি হতো, আজকে এই অবস্থা হতো না। উনি সেই জায়গায় ব্যর্থ হয়েছেন, সেটা আমি স্বীকার করি। এবং শুধু তাই নয়, ওই সমস্ত মাদ্রাসাগুলোতে শিক্ষা দীক্ষা নিয়ে এই সমস্ত যে জিনিস তৈরি হয়েছে সেগুলোকে সরকারি প্রশাসনে ঢোকার সুযোগ দিয়েছেন, সেই ডিগ্রিকে স্বীকৃতি দিয়েছেন, তার মূল্য হয়তো তাকে চোকাতে হয়েছে। এ নিয়ে আমি কোনো কথা বলবো না, আমি শুধু আপনাকে কতগুলো কথা বলে দিই। সেদিন ডোনাল্ড ট্রাম্প যা যা বলেছেন তার একটা লাইন খুব গুরুত্বপূর্ণ, আই উইল লিভ ইট টু পিএম মোদি। কেন বলেছেন আমি একবার শুনিয়ে দিই বিমলদা চট করে। সে বিমলদা যে কথা বলছেন আই উইল লিভ ইট টু পিএম মোদি, ঠিক কি বলেছিলেন এক্স্যাক্টলি ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট, শোনাবো আপনাদের, শুনুন। There was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. এর মধ্যে একটাই একটু কথাটা উনি বলে ফেলেছেন, হান্ড্রেডস অফ ইয়ার্স তো কোনো মানুষ কাজ করতে পারে না, একজন মানুষ, সেটা হয়তো স্লিপ অফ টাং আমি ধরতে পারি, কিন্তু এর ভেতরের কথাটা একটাই, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কেন বলেছেন এটা সেটা বলে দিই। সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া এবং এশীয় রাজনীতিতে ভারতের যা ভূমিকা এবং এই অঞ্চলে ভারতের যা যে কী বলবো স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, প্রেসিডেন্ট ট্রাম্প সেটাকে স্বীকৃতি দিয়েছেন। আপনাকে দুটো জিনিস দিয়ে দেখতে হবে। এক, চীনের যে ভূমিকা, তার বিরুদ্ধে আমেরিকা, ভারত, জাপান এরা মিলে কোয়াড তৈরি করেছে যাতে চীন এখানে অতিরিক্ত গুরুত্ব না পায়। বাংলাদেশের এই পরিস্থিতির সুযোগ চীনও নিতে পারে, আমেরিকা খুব ভালোভাবে জানে। ফলে এই অঞ্চলে চীনকে আটকানোর একটা বড় দায়িত্ব ভারতের রয়েছে, ডোনাল্ড ট্রাম্প সেটা স্বীকার করে নিয়েছেন। আমি এই প্রসঙ্গে একটা দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে ভারতবর্ষ শান্তির পক্ষে, কিন্তু আমি উদাহরণ দিয়ে বলতে পারি কখনো কখনো ভারতবর্ষ কিন্তু কঠোর ব্যবস্থাও নিয়েছে। আজকেই আমি এই নেট থেকে বার করে 1988 নেট থেকে বার করে লিখলাম, মালদ্বীপসে হঠাৎ করে একটা কুদেতা হয়ে গেছিল। সেই সময়কার রাষ্ট্রপতি মামুন আব্দুল গায়ুমকে কিছু ক্রিমিনাল গ্যাং তারা সরিয়ে দিয়েছিল। ভারতবর্ষ কিন্তু সেখানে সেনা পাঠিয়েছিল, যার কোড নেম হচ্ছে অপারেশন ক্যাকটাস।
অপারেশন ক্যাকটাসে ভারতের যে ভূমিকা, অনেকেই ভেবেছিল বোধহয় গোটা পৃথিবী ভারতের বিরুদ্ধে সমালোচনা করবে, কেউ কিচ্ছু করেনি, প্রত্যেকে কিন্তু সমর্থন করেছিল। ঠিক যেরকম 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছিল, সেখানে ভারতবর্ষ যুক্ত হয়েছিল 3 ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর, যখন পাকিস্তান ভারতের উপর আক্রমণ করলো, ভারত ফর্মালি কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ফলে এই যে সময়টুকু ভারতের হস্তক্ষেপ, যে হস্তক্ষেপের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমি বলছি না যে ভারতবর্ষ হস্তক্ষেপ না করলে বাংলাদেশ স্বাধীন হতো না, হয়তো আরও 30 বছর লেগে যেত, হয়তো 2 কোটি মানুষ মারা যেত 30 লক্ষের বদলে, হয়তো 1 কোটি মহিলা ধর্ষিতা হতো। ভারতবর্ষ সেই ডিজাস্টারটা বাঁচিয়েছে। নেক্সট যেটা, পৃথিবীর কোনো দেশ আপনি দেখাতে পারবেন যে যেখানে হস্তক্ষেপ করে ফিরে এসেছে? আমেরিকা ফিরেছে, সে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়াতে বিভিন্ন জায়গায় ঘাঁটি গাড়ে বসে রেখেছে। ভারতবর্ষ বাংলাদেশে মুজিবুর রহমান যখনই বললেন যে আমি এবার সামলে নেব, আপনি সেনাবাহিনী প্রত্যাহার করে নিন, প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী কিন্তু সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছিলেন। ফলে আজকে ডোনাল্ড ট্রাম্প ভারতের শক্তিকে স্বীকৃতি দিয়েছেন এবং নরেন্দ্র মোদী এই অঞ্চলে কেন গোটা বিশ্ব রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এটা তারই স্বীকৃতি। পরের যে পয়েন্টটা, সেটা হচ্ছে আপনাকে এটা স্বীকার করতে হবে এবং মানতে হবে, আপনি যতই মুখে না মানুন না কেন। আপনাদের অনেকে বলেছিল না দিল্লি দখল করব, নর্থ ইস্ট দখল করব, 7 সিস্টার দখল করব। একটা জিনিস জেনে রাখুন, ভারতবর্ষ যদি বিদ্যুৎ না দেয় বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে। আরে স্বীকার করবেন তো যেটা বাস্তব। ভারতবর্ষ যদি চাল না পাঠায় না খেয়ে মারা যাবেন, স্বীকার করবেন এটা। ভারতবর্ষ যদি এই যে রোগ চিকিৎসা বন্ধ করে দিয়েছে, বাংলাদেশ থেকে বহু মানুষ যারা পরিচিত ফোন করে যে মেডিকেল ভিসাও আমরা খুব সহজে পাচ্ছি না, আমরা কি করব, বাংলাদেশে হাহাকার পড়ে গেছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়ালিটি। আমি একটা অনুরোধ করব আপনাকে, এসব আজে বাজে কথা না বলে একটু পড়াশোনা করে আপনি বসবেন, এইটুকু শিখা অনুরোধ আপনাকে। আমি দ্রুত দেখাবো বাংলাদেশের এই মুহূর্তে অত্যধিক মূল্যবৃদ্ধি জনিত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের কি অবস্থা হয়েছে এখন, এই মুহূর্তের সমস্যা কতটা, সেটা একবার শোনাই। শুনুন কি বলে এরা। আমরা ব্যবসায়ী না, আমরা চাকরিজীবী, আমরা হাবুডুবু খাচ্ছি, একবেলা খাবো একবেলা না খেয়ে থাকবো, এই জন্য সরকারিভাবে আনছি আমরা। বলেন, আগুন ছোঁয়া দাম, চালের দাম বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, হোয়াট ইজ দিস? হয়তো সবজি কেনার জন্য বাজার তার 300 টাকা, দেখা যাচ্ছে 2টা তরকারি কিনলে, আমার সামনে একটা মহিলা 2টা বেগুন কিনছে 100 টাকা দিয়ে, 2টা বেগুন 100 টাকা, তো খাবে কি? তরি তরকারি খাবো না, ভাত খাবো, চাল খাবো, একটাতে একটা কিনতে পারি না, ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারি না, এই অবস্থায় আছে। দ্রব্যমূল্য অনেক বেশি দাম। 2 ঘন্টা ধরে ঘুরতেছি, এখনো কিছু কিনতে পারতেছি না, দাম দেখে সরিয়ে আসতেছি। এই যে আমি কাকে বলবো, কাকে জবাব দিব, আমাদের কপালটাই খারাপ ভাই। 100 টাকা দিয়ে 1 পোয়া কাঁচামরিচ কিনলাম 400 টাকা কেজি, আমাদের দম বন্ধ হওয়ার উপক্রম। এরকম কয়দিন চলবে? একটু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটু জিজ্ঞেস করেন যে আমরা কতদিন এরকম বেশি দাম দিয়ে কিনব। আপনি কিছুক্ষণ আগে মোহাম্মদ আনোয়ার হোসেন বলছিলেন যে 16 বছরের স্বৈরাচারকে সামলে নিয়ে প্রপার ফর্মে ফিরতে বাংলাদেশের সময় লাগবে, কিন্তু আমার কথা আগস্ট থেকে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, এই সময়ের মধ্যে বাংলাদেশের মানুষের যে নাভিশ্বাস অবস্থা, অন্ততপক্ষে আপনি মানুন না মানুন এটা বাস্তব, বাংলাদেশের মানুষের কথায় অত্যধিক দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত সমস্যায় বাংলাদেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এখন হাঁসফাঁস করছেন। আমি আপনার কাছে আসবো। হ্যাঁ বলুন। এই বাস্তবতা ছিল আপনার অগাস্ট, সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে। তখন আমি আপনাদের আরেকটি চ্যানেলে বলে, এর আরেকটি এপিসোডে বলেছিলাম যে ওই সময় বাংলাদেশে একটি হঠাৎ বন্যা হয়েছিল, আপনি জানেন যে সেটাও আমরা বলেছি যে আন্তর্জাতিক যে অনেক আইন আছে, অনেক যে আপনার জেনেভা কনভেনশন, সবকিছু চুক্তি লঙ্ঘন করে ভারতের সেখানে পানি ছেড়ে দেওয়ার পর একটা মানব সৃষ্ট বন্যা ছিল, এটা ছিল একটা অংশ। এখন আসুন এই মুহূর্তে আজকে যদি আমাকে বলেন, তাহলে বাংলাদেশের টমেটোর কেজি মাত্র 10 টাকা, আপনি পটেটোর কেজি মাত্র 20 টাকা বাংলাদেশে, এবং যে বেগুন 2টা 100 টাকা বলেছে সেই বেগুনের কেজি এখন মাত্র 20 টাকা বাংলাদেশে। এইগুলো আগের গল্পগুলো দিয়ে আপনি যদি বর্তমানকে যে যাচাই করতে চান, তাহলে এটি সত্যের অপলাপ হবে। এবং বাংলাদেশের ব্যাপারে উনি যে কথাগুলো বলছে যে এখানে মুজিবের বাড়ি ভাঙা মানে ভারতের মানে কোনো মন্দির ভেঙে ফেলেছে, ভাই এরকম যে চিন্তা ধারণা, এখানে থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আমাদের সৌজন্যতা বোধ, আমাদের যে পারস্পরিক বন্ধুত্ব, দীর্ঘদিন আমাদের মিত্রতা, সেগুলোকে আমাদেরকে একসাথে রাখতে হবে, অর্থাৎ কান্ট্রি টু কান্ট্রি রিলেশনশিপ আমাদেরকে বিল্ড আপ করতে হবে।
বরং আমরা যে কাজগুলো করতেছি, হ্যাঁ বিজেপি মনে হচ্ছে যে হাসিনা বাংলাদেশের একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, ওনার কাছে যাব। কিন্তু একটা কথা হচ্ছে যে ভারত এই যে 1971-এর মুক্তিযুদ্ধে যে সহায়তা করেছিল, সেই সহায়তাকে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ তারা মানতেই চান না। তারা এই ক্ষেত্রে কৃতজ্ঞতার ভূমিকা পালন করেছেন, তারা কৃতজ্ঞ নয়। এটা খুব পরিষ্কার হয়েছে যে তারা 5ই আগস্টকে তাদের স্বাধীনতা দিবস বলে মানছেন। এটাও তো হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ বলছেন মুক্তিযোদ্ধার গলায় শুধুমাত্র জুতোর মালা পরিয়ে দেওয়া হচ্ছে না, বাংলাদেশের একাধিক সংগঠন লাইভে অসংখ্য মানুষের সামনে জনসভায়, মুসলিমদের বিভিন্ন সভায় তারা 7 সিস্টার্সকে ডিটাচ করবার হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি টেলিভিশন মিডিয়া বাংলাদেশ অ্যাটেন্ড করছেন, বাংলাদেশের টেলিভিশন মিডিয়াতে একাধিক লোক তারাও ভারতের বিরুদ্ধে এরকম মানে বিচ্ছিন্নতাবাদ বা ভারত থেকে 7 সিস্টার্সকে আলাদা করার হুমকি দিয়েছেন। একের পর এক বাইট আমরা দেখিয়েছি। আমরা আসবো ফিরে ঠিক এই মুহূর্তে যেখানে আপনি বলছেন এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। আমি জানি না যে এভরিথিং আন্ডার কন্ট্রোল কিনা, তাহলে সাধারণ মানুষ যেভাবে ব্যাখ্যা করছেন সেটা আপনি বলছেন যে এখনকার নয়, অনেকদিন আগে এরকম একটা দ্রব্যমূল্য হয়েছিল, এটা তখনকার ছবি। আমি আরও কনফার্ম হয়ে আপনাকে বিস্তারিত তথ্য জানাবো, কিন্তু বাংলাদেশ কোন খাতে বইছে এটা এখানে বসে অনুমান করা যায়, স্পেসিফিক বলতে পারবেন ওই দেশের মানুষ। তবে দেবাশিসদার কাছে যাওয়ার আগে দেবাশিসদাও বলেছেন বহুবার, আমরাও বলেছি বহুবার, যে কোনো একটা দেশের এই মধ্যবিত্তের অবস্থা দেখে বোঝা যায় যে দেশের অবস্থা কোথায় আছে। ডেফিনেটলি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কোনো জায়গার, কোনো দেশ বা রাজ্যের আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার। তো এই ল অ্যান্ড অর্ডার সম্পর্কে বাংলাদেশের মাটিতে থাকা একজন ব্যারিস্টার, যার নামও আমি টেলিভিশনে উল্লেখ করতে আমার কোনো আপত্তি নেই, তার নাম হচ্ছে রমি ফারহানা। তিনি একটা সাক্ষাৎকার দিচ্ছেন বাংলাদেশেরই একটি টেলিভিশন চ্যানেল, তার নাম বলতেও আমার কোনো আপত্তি নেই কারণ তার ফুটেজ আমাদের কাছে আছে, যমুনা টিভি। তাকে সাক্ষাৎকার দিতে গিয়ে তার একটা অংশ আমার মনে হয়েছে আজকের দিনে অনুষ্ঠানে এই মুহূর্তে দেখানোর প্রয়োজন রয়েছে। কারণ এটাই কি সত্যি নারীদের, কারণ নারী নিরাপত্তা নিয়ে কিন্তু বিমলদা অলরেডি বলেছেন যে নারীদের যেভাবে নারী নির্যাতন হচ্ছে এটা একেবারে এক কথায় অব্যক্ত একটা মানে একটা দুর্বিষহ একটা ব্যাপার। দেখাই গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় কারা ঘটালো, কারা মদদ দিল, কারা সেটাতে উস্কে দিল এবং কেন মাঠে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও সরকার যদি শক্ত স্ট্যান্ড নিয়ে বলতো আমরা এটা সমর্থন করছি, কারণ জার্মানিতে নাজিদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল, তাদের কোনো অস্তিত্ব রাখা হয়নি, ঠিক একইভাবে আমরা বাংলাদেশেও শেখের কোনো অস্তিত্ব রাখবো না, এটা যদি তারা বোল্ডলি ঘোষণা দিয়ে করতো তাহলে মানুষ আশ্বস্ত হতো এই ভেবে যে ও আচ্ছা সরকারের অন্তত নিয়ন্ত্রণ আছে। কিন্তু আমরা দেখলাম সরকার খুব কড়া ভাষায় বিবৃতি দিল তার একদিন পরে। মানে হোয়াট ডাজ ইট মিন? আপনি কি জনগণের সঙ্গে মকারি করেন? ২০ কোটি মানুষ কিন্তু হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে। মানে এখন কি হয়েছে বাংলাদেশে, আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। আপনিও ভয় পান, স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই। এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। এটা তো আমি গত 15 বছর বলি নাই। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? দেবাশিসদা, এর মধ্যেই বাংলাদেশে একটা আমরা খুনের ঘটনা দেখেছি অত্যন্ত নির্মম। মানে এই পশ্চিমবঙ্গের এই এত খুনোখুনি হয় তার মধ্যেও দেখিনি যে মারার পর মুখে বোতল করে বিষ ঢেলে তার মৃত্যু কনফার্ম করা হচ্ছে। মানে এই ধরনের মার্ডার বিরল। সঙ্গে রংপুরের একটা ছবি এখন এই মুহূর্তে একটু বড় করে দেখাই ভাই, একটু বড় করে দেখাই। রংপুরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, সংখ্যালঘু বলতে বাংলাদেশে হিন্দু, তার বাড়ি দাউ দাউ করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং গত 3 মাসে আমি অন্তত নানা করে 15-20 এরকম ফুটেজ দেখিয়েছি যেখানে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকে সবটা দেখানোর সময় নেই, সময় সীমিত। দেবাশিসদা, এই পরিস্থিতিতে আমেরিকার ভূমিকা এবং ভারতের উপর অনেকটা ছেড়ে দেওয়া, আমি বলছি না যে মোদি গিয়ে বাংলাদেশকে ড্রাইভ করবেন, ড্রাইভিং পাওয়ারে চলে যাবেন, কিন্তু এটা তো বাস্তব। উপমহাদেশে ভারতের গুরুত্ব কতটা? দেখুন, ভারতীয় উপমহাদেশ বলে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যে রিজিয়নটা, সেটা ইন্ডিয়া সেন্ট্রিক একটা অ্যাপ্রোচ কিন্তু ছিল। আচ্ছা। এবং অনেক দেশই তো ভারত থেকে মানে বিভাজন হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ এবং সারাউন্ডিং যেগুলো রয়েছে এটা ভারতীয় উপমহাদেশ বলা। এবং বাইরের বিভিন্ন দেশে আমি গেছি, প্রায় 4টে মহাদেশ ঘুরেছি। ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানে ইন্ডিয়ান, সেটা বাংলাদেশ, নেপাল, এদের রেস্টুরেন্টে খুব কমই চেনে। ইন্ডিয়ান এন্টিটিটা বেশি রিফ্লেক্টেড হয়, অর্থাৎ সেটা ভারতীয় যে কালচার, ফুড বলুন, কালচার, হেরিটেজ বলুন, এটা ইন্ডিয়াকেই চেনে। এটা অস্বীকার করার জায়গা নেই। ইউরোপ থেকে শুরু করে আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া
আপনি অন্য জায়গায় যান, এক যে অস্ট্রেলিয়াতেও তাই। এটা বিষয়টা হচ্ছে যে ভারতের যে ভূমিকা দক্ষিণ এশিয়াতে, এই অধ্যাপক বিমল শঙ্কর নন্দ বললেন, তার সাথে আমি একটু অ্যাড করছি। ওই 1988 সালে তো এটা করেছে অপারেশন ক্যাকটাস। তারপরে 2014-তে মালদ্বীপসে যে ইলেকশনটা হয়েছে, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, সেই ইলেকশনে কিন্তু ভারতের নির্বাচন কমিশনকে আমন্ত্রণ করেছিল সেখানে প্রেসিডেন্সিয়াল ইলেকশন কন্ডাক্ট করার জন্য। আব্দুল্লাহ ইয়ামিন প্রেসিডেন্ট হয়েছিল। এটা তার মানে ভারতের যে নির্বাচনী ব্যবস্থা, গণতন্ত্রের উপর আস্থা ছিল, সেটা স্বীকার করতে হবে। দ্বিতীয়ত, ভারত কখনো অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে গণতন্ত্রকে অবদমিত করেনি, মেলাইন করেনি, বরং পরোক্ষভাবে প্রতিবেশী দেশে গণতন্ত্র প্রতিস্থাপনে সহায়তা করেছে। ভুটানে 2008 সালে যখন পার্লামেন্টারি ইলেকশন হলো, নেপালে এবং আফগানিস্তানে পার্লামেন্ট ভবন আমরা তৈরি করে দিয়েছি। বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা কখনো বাংলাদেশকে হস্তক্ষেপ করতে যাইনি। আর আমাদের পাওয়ার আছে, আমরা রিটালিয়েট করি, কোনো দেশকে কোনো আক্রমণ করি না সরাসরি। প্রথমে বলি, পাকিস্তানের সাথে 4 বার যুদ্ধ করেছে পাকিস্তান আমাদের সাথে, আমরা 4 বারই পর্যদস্ত করেছি, কিন্তু আমরা কখনো পাকিস্তানকে আগে অ্যাটাক করিনি। ঠিক। এবং অন্যান্য যে শ্যাডো ওয়ারগুলো পাকিস্তান ক্রমাগত করে থ্রু মানে মিলিটারি এবং মিলিটেন্সি, সেই পন্থা বাংলাদেশকে এখন করছে। সেটা একটা ফেল স্টেট, যখন আরেকটা মানে ক্ষয়ে যাওয়া দেশ অর্থনীতি তার উপর আধিপত্য বিস্তার করতে চাইছে, তাদের সাথে আইএসআই অলরেডি বাংলাদেশে চলে গেছে। সুতরাং পাকিস্তানের যে কালচার, এই মিলিটারি কালচার, পলিটিক্যাল কালচার, তার রিফ্লেকশন বাংলাদেশে আগে থেকে ছিল, সেটা এখন প্রকটিত হলো। এবং এই যে অ্যান্টি ন্যাশনালিস্টিক ফোর্স বাংলাদেশে রয়েছে, সেটা তারা অনেকে যেই মুজিব হত্যাকারী থেকে শুরু করে যারা দেশদ্রোহী পালিয়ে গিয়েছিল, মেজর ডালিম সমেত অনেকে, সেই ফোর্সরা আবার একত্রিত হয়েছে। এবং তারা হাসিনা ভুল রয়েছে অনেক। হাসিনা যে খুব সবসময় ভালো কাজ করেছে, শেষ দুটি ইলেকশন নিয়ে সারা বিশ্বেরই প্রশ্ন রয়েছে, কিন্তু পাশাপাশি আমি ধরে নিলাম হাসিনা খারাপ, কিন্তু তারপরে কি ডেমোক্রেসির নামে বাংলাদেশে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে? না, হিউম্যান সিকিউরিটি এবং হিউম্যান রাইটস সুরক্ষিত হয়েছে? সংখ্যালঘু ছাড়ুন, সংখ্যালঘু তো বৌদ্ধদের মানে খ্রিস্টানদের উপর আক্রমণ করেছে 25শে ডিসেম্বর, এই মানে ওই বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, তার প্রার্থনায় গিয়েছিল। সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করেছে। তাছাড়াও যারা উদারপন্থী লেখক, লেখিকা, অভিনেত্রী, তাদেরকে গ্রেপ্তার করছে। এবং সেখানে দেখা যাচ্ছে প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে তাদের মূল বক্তব্য হচ্ছে ভারত বিরোধিতা, মানে ভারতই দায়ী বাংলাদেশের অশান্তির জন্য। তাহলে আপনাদের কি স্টেট যে একটা অন্য স্টেট কিছু করলেও তো আপনারা প্রোটেক্ট করতে পারলে না? আপনারা তো ভারতের অবদানই স্বীকার করেন না। ভারত 71 সালে যে স্বাধীনতা করেছে, দিয়েছে, আপনারা স্বীকারই করেন না, অকৃতজ্ঞ। এবং ভারত যদি চাইতো তো বাংলাদেশের উপর তো অনেক সামরিক অভিযান চালাতে হতো, ভারত কখনই করেন। এটা ভারতের যে ফরেন পলিসির প্রিন্সিপালের মধ্যে যায় না। ভারত কখনো এই ঘটনার পরে কখনো করার রিয়াকশন দেয়নি বাংলাদেশকে। আমাদের বিদেশ সচিব গিয়ে সেখানে কিন্তু সমঝোতার বার্তা দিয়েছে। আর আপনারা যখন তখন বলছেন উত্তর পূর্ব ভারত দখল করবেন, কলকাতা 4 দিনে দখল করবেন। একবার দেখুন ভারতের মিলিটারি পজিশন কোথায়, আপনারা কোন জায়গায় রয়েছেন, আপনাদের ইকোনমি কোথায়, আমাদের ইকোনমি কোথায়, দেখুন। এবার আসি ট্রাম্পের কথায়। ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর বন্ধুত্ব একদিনের নয়। দেখুন, দুদেশ ন্যাশনাল ইন্টারেস্ট বোঝে, ট্রাম্পও বুঝলেন, বাইডেনও বুঝলেন। এখন এখানে ইউপিএ 1 সরকার, 2 সরকার যাই থাকুক, বা নরেন্দ্র মোদী 3টে টার্ম যাই থাকুক, এখানে ইন্ডিয়া ন্যাশনাল ইন্টারেস্ট বোঝে। এবং এই সম্পর্কটা 91 সালের পর থেকে অনেক স্ট্রেনদেন হয়েছে, কারণ ভারতের ইকোনমিক ডেভেলপমেন্ট এবং মার্কেট ইকোনমি, সাইজেবল মিডিল ক্লাস আছে। এবং ভারতকে আমেরিকা এমনি গুরুত্ব দেয় না। 3টে কারণ। একটা হচ্ছে অর্থনৈতিক কারণ, বড় বাজার এবং ট্রেডিং পার্টনার। 2 নম্বর হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনার। 3 নম্বর হচ্ছে সন্ত্রাসবাদ দমনে দুদেশের যৌথ যে মেকানিজম, পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। চতুর্থত আমি বলবো যে আমেরিকা তো কোয়াডের সদস্যই, একটা আমব্রেলা ডিপ্লোমেসি, তার ছাড়াও বাইলেটারালি আমাদের অনেক স্ট্র্যাটেজিক রিলেশনস অনেক মজবুত। এবং এটা যেহেতু দক্ষিণ এশিয়ায় ভারত গুরুত্বপূর্ণ রাষ্ট্র, সেহেতু মনে করেছেন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন আপাতত ইন্ডিয়া ডিরেক্টলি কিছু বলেনি, ইন্ডিয়া ব্যাপারটা দেখুক। এখন ইন্ডিয়া একা দেখবে না মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা দেখবে নাকি থ্রু ইউএনও দেখবে, সেটা সময় বলবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের যে তদারকি সরকার, তারা ভারত বিরোধিতায় গিয়ে শুধুমাত্র বাইলেটারাল রিলেশনসের যে ভিত্তি এবং বাইলেটারাল রিলেশনসের যে স্পিরিটটা নষ্ট করছে না, বরং বাংলাদেশের যে স্টুডেন্ট এখানে পড়ছে, প্রতি বছর আমরা ফেলোশিপ দিই। লাস্ট ইয়ার আইসিএসআর ফেলোশিপের প্রায় 400-র উপর স্টুডেন্ট ফেলোশিপ পেয়েছে, ডিএসটি ফেলোশিপ দিই। এবং যে প্রতি বছর কয়েক লাখ বাংলাদেশের যে পেশেন্ট এখানে আসেন, তারা কি এখানে চিকিৎসা পান না? ভারত কি কখনো হয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে
আন্তর্জাতিক দুনিয়ায় বাংলাদেশকে নিন্দা করেছে, উল্টো ভারতের বিভিন্ন অভ্যন্তরীণ ইস্যুতে আপনার সরব হন, সিএএ নিয়ে সরব হন, আমাদের কাশ্মীরে 370 স্ক্র্যাপিং হলো সরব হন, তো আমরা তো আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে সরব হই না। একদমই তাই, একদমই তাই। তবে এটা বাস্তব, আমি জানি না যে স্বাধীনতা পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের হস্তগত সম্পত্তি হয় কিনা, এটা আমি জানি না। কেন এই কারণের জন্য বলছি, কারণ এই যে বিমলদা এবং দেবাশিস দা দুজনই একটা কথা বললেন, আমি জানি না যে আনোয়ার হোসেন আমাদের সঙ্গে সহমত হবেন কিনা, যে ভারত কিন্তু কখনোই বাংলাদেশের উপর প্রভুত্ব কায়েম করে রাখেনি। বাংলাদেশের সেনাবাহিনী মুজিবুর রহমানের আহ্বানে তারা বাংলাদেশকে ছেড়ে চলে আসে, বাংলাদেশ পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশ হিসেবে পূর্ব পাকিস্তানের নাম কনভার্ট হয়ে বাংলাদেশ হয়। কিন্তু আমরা যে ছবিগুলো দেখেছি তাতে আমরা বিএনপির উপরেই বা ভরসা রাখবো কী করে? আমি ছেড়ে দিলাম অন্তর্বর্তীকালীন সরকারের কথা, বিএনপির একাধিক নেতা বলছেন ভারতীয় সেনাবাহিনী সেই সময় নাকি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে লুটপাট চালিয়ে টাকা, বাংলাদেশি টাকা লুটপাট করেছিল, এটা বিএনপি নেতারা বলছেন। পাশাপাশি এই যে ধানমন্ডি নিয়ে সারা বিশ্ব খাটা খুব জরুরি, যেটা হচ্ছে ভারত কেন আওয়ামী লীগকে সমর্থন করছে, বা আওয়ামী লীগ বাংলাদেশের ড্রাইভিং পাওয়ারে থাকলে বা সরকারে থাকলে ভারতের সঙ্গে মিত্রতা থাকবে। দেবাশিসদার কাছে একটা প্রশ্ন, আমারই হয়তো ভুল হয়েছে, বাংলাদেশের মানুষের অপেক্ষা করছেন আমি জানি এটা শুনবার জন্য, যে হাসিনা প্রত্যর্পণ ইস্যুতে ভারতের পদক্ষেপ কি হতে পারে। আমি আসবো, কিন্তু তার আগে এই যে বলছিলাম যে অর্ধ শতাব্দী প্রাচীন একটি রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির নেতা রাহুল কবির রিজভি, তিনি 32 ধানমন্ডি, আমি দেখানোর চেষ্টা করি সেই ছবি, একবার আমার চিত্র সাংবাদিক মজুমদার দেখাচ্ছে, দেখুন আপনাদের জুম করে। ওপরে লেখাটা দেখতে পাচ্ছেন আপনার, রাহুল কবির রিজভি, তার পোস্ট করা, নিচে ধানমন্ডির ছবি। উনি কি লিখছেন, এটা মারাত্মক, কি লিখছেন উনি, লিখছেন ওপরে, এই যে দেখতে পাচ্ছেন ছবি, এই যে ছবি দেখছেন আপনি, উনি কি লিখছেন, উনি লিখছেন যে ধানমন্ডি 32-এ বোল্ডোজার উনি লিখেছেন, বোল্ডোজার চলে এসেছে, এবার সবাই আসুন। আপনি চিন্তা করুন, কে লিখছেন, একজন বিএনপি নেতা, তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যে ধানমন্ডি 32-এ বোল্ডোজার চলে এসছে, এবার আপনারা সবাই আসুন। মানে হচ্ছেটা কি বাংলাদেশ? অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদের অবস্থানটা কি? মানে বাই দ্য ওয়ে, যে পরিস্থিতি রয়েছে তাতে খুশি? না, প্রথমেই বলি, বাংলাদেশের উপস্থিত বন্ধু যখন প্রথমেই আমাদের বর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অশিক্ষিত, উগ্রপন্থী ইত্যাদি অনেক নানা কটু কথা বলছিলেন, আমার কিন্তু তাতে আপত্তি আছে। যতই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স নামক একটি নেই এরকম একটি কোর্সের ডিপ্লোমাধারী হোক না কেন, বিদেশের কেউ তাকে অশিক্ষিত বলবে এটা মানতে পারি না। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিংয়ে যতই তিনি দুজন অনুবাদক নিয়ে পেছনে বসে থাকুক, ইংরেজিটা বুঝতে অসুবিধা হয়, তাই বলে অন্য দেশের নাগরিক তাকে অশিক্ষিত বলবেন, এটা আমরা মানতে পারছি না। যতই আমেরিকা 10 বছর তার ভিসা বন্ধ করে রাখুক গুজরাটের গণহত্যার অভিযোগে, তাই বলে অন্য দেশের কেউ তাকে উগ্রপন্থী বলবে, এটা আমার ব্যক্তিগতভাবে আপত্তি আছে। সমস্যা হচ্ছে অন্য দেশের ব্যক্তিকে আমি কীভাবে অভিযুক্ত করি, কারণ যেখানে দিনের পর দিন আপনারাই মোহাম্মদ ইউনুসকে যা পেরেছেন তাই বলে গেছেন, তখন যদি তারা এই অধিকার নিয়ে প্রশ্ন করতো, আমরা বলেছি না বলবো, বেশ করেছি, এখন তারা সেই অধিকারটা পাল্টা প্রয়োগ করছেন, যার ফলে যেখানে তাকে চেপে ধরা যেত যে আপনি অন্য দেশের নাগরিক হয়ে কেন আমার দেশের প্রধানমন্ত্রীকে এইসব কথা বলছেন, সেই অধিকারটা কিন্তু আপনারাই তার হাতে তুলে দিয়েছেন। এইখানে বলতে হবে যে ট্রাম্প মহাশয় বাংলাদেশের কি হবে না হবে সেই সার্টিফিকেট বা সার্টিফিকেট নয়, পারমিশনটা নরেন্দ্র মোদীকে দিচ্ছেন যে ভারত বুঝে নেবে, নরেন্দ্র মোদী বুঝে নেবে। এখানে আমার প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কে? তিনি কি দুনিয়ার মালিক? তিনি কি ভারতবর্ষের মালিক না বাংলাদেশের মালিক? তিনি কি ভারতীয় উপমহাদেশের মালিক? ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্র নীতি সম্পর্কিত বিষয়ে কি অবস্থান নেবে এটা ভারতবর্ষ ঠিক করবে, ভারতের সরকার ঠিক করবে। সেখানে ট্রাম্প পারমিশন দেওয়ার কে? আজকে নরেন্দ্র মোদী সেখানে গিয়ে আদানি ইস্যুতে সেখানকার করাপশানের যে অভিযোগ ইত্যাদি নানা কিছু হয়েছে, তাকে প্রশ্ন করা হলে তিনি বলছেন ওটা ব্যক্তিগত বিষয়, আর বাকি যে কয়েকশো
অনুপ্রবেশকারী বা ভারত থেকে যারা গেছিলেন, বেশিরভাগ গুজরাট থেকে গেছিলেন, তাদেরকে যে চেন ফেন বেঁধে এখানে ফেরত পাঠিয়ে দিল, সেটা নিয়ে একটা কোনো মন্তব্য করতে পারেননি। সেখানে আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক ইত্যাদি নানা কিছু বলে ট্যারিফ বাড়িয়ে দিয়েছে, কিন্তু এটা আপনারা কেউ বলছেন না যে ভারতবর্ষের যা জিনিসপত্র আমেরিকায় যাবে তার উপর এমন ট্যারিফ চাপিয়েছেন যে বৈদেশিক যে ব্যবসা, দ্বিপাক্ষিক যে ব্যবসা, সেখানে ভারত থেকে জিনিস এখন ওখানে পাঠানোই দুষ্কর হয়ে যাবে। দ্বিতীয়ত প্রতি বছর বেশি দাম দিয়ে তেল কিনতে হবে, যেটা রাশিয়া থেকে ভারত কিনছিল। নানা রকম আন্তর্জাতিক চাপ সামলেও কিন্তু এটা আমি বলতে বাধ্য যে জয়শঙ্কর মহাশয় এবং নরেন্দ্র মোদী মহাশয় তারা কিন্তু আন্তর্জাতিক চাপ সামলেও রাশিয়ার থেকে কম দামে তেল নিচ্ছিলেন। এখন ট্রাম্পের সামনে যেভাবে নথি স্বীকার করলেন যে এবার বছরে $1,000 না কত লক্ষ ডলারের তেল ওনাদের থেকেই কিনতে হবে, এই বাধ্যতা কেন? যে চীন ইস্যুতে যখন আমেরিকা ইন্টারফেয়ার করতে চায়, পরিষ্কার মোদি জানিয়ে দেয় যে চীন ইস্যুতে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমেই সবকিছু হবে, এক্ষেত্রে আমেরিকার কোনো ইন্টারফেয়ারেন্স থাকবে না, পরিষ্কার এটা বলে। সেই মেরুদণ্ডটা, তুমি মাথা নিচু করার কথা বলছো, সেই মেরুদণ্ডটা যখন এই দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের প্রশ্নে ভারতকে কার্যত পণবন্দী করলেন ট্রাম্প মহাশয়, তিনি তার ব্যবসায়িক ইন্টারেস্ট দেখেছেন। আমি তাকে তো দোষ দিতে পারবো না, তিনি আমেরিকার ভালো দেখেছেন, তার নিজের ব্যবসায়িক সাম্রাজ্যের ভালো দেখেছেন, আমাদেরকে যাকে বলে ভালো ভালো শব্দে বংশ দিয়ে দিয়েছেন, মানে বাঁশ দিয়ে দিয়েছেন আর কি। ট্যারিফ এমন চাপিয়েছেন, এমন হুমকি দিয়েছেন যে আমাদের প্রধানমন্ত্রী সেখানে গিয়ে ইলন মাস্কের সঙ্গে মিটিং করছেন। ইলন মাস্ককে, তিনি আমেরিকা সরকারের কে হয়? তার বউ না বান্ধবী, বাচ্চা কাচ্চা নেই, তিনি একটি দ্বিপাক্ষিক ডিপ্লোম্যাটিক মিটিংয়ে এসে বসে আছেন। এই ধরনের সরকারের মাথা নরেন্দ্র মোদী মহাশয়, তিনি বাংলাদেশ সম্পর্কিত বিষয়ে আপনারা উদ্বেলিত হচ্ছেন, তিনি নাকি শেখাবেন, শিক্ষা দেবেন। চলো, শিক্ষা দেওয়ার প্রশ্ন আমি চট করে এখনই অনির্বাণের বক্তব্য শোনার পর খুব স্বাভাবিকভাবেই সাধারণ যারা দেখছেন অনুষ্ঠান তারা বলতে পারেন যে বাংলাদেশের থেকে আজকে দুজন গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন। তো যাই হোক, এই মুহূর্তে আমি আনোয়ার হোসেনের কাছে যাব। কিরকম লাগলো শুনে? জি, সম্মানিত সঞ্চালক বিন্দু, আমি শুনেছি আসলে একটু আগে যে দাদার কথা বলেছেন তিনি যথার্থই বলেছিলেন। কারণ একটি রাষ্ট্র, তার রাষ্ট্রের নিজস্ব পলিসি থাকবে, নিজস্ব স্ট্র্যাটেজি থাকবে, ডিপ্লোম্যাটিক নর্মস থাকবে, বায়োলেটারাল রিলেশনশিপগুলো কিভাবে বিল্ড আপ করবে, সেগুলো তার অবশ্যই একটি বড় ধরনের অংশগ্রহণমূলক অনেক কাজ থাকবে। অর্থাৎ তিনি হোমওয়ার্ক করে যাবেন, তিনি কি কথা বলবেন, তিনি কিভাবে নেগোশিয়েট করে তার পক্ষে নিয়ে আসবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। এখন বড় কথা যে রুহুল কবির রিজভী সহ আপনি যাদের ভিডিওগুলো এখানে শো করেছেন, এই বাংলাদেশে আপনারা বলছেন একদিকে যে হাসিনা ব্যর্থ হয়েছে, তিনি মিলিটেন্টদেরকে দমন করতে পারেন, কিন্তু আপনি জানেন বাংলাদেশে গত 17 বছরে মানবাধিকার কি পর্যায়ে চলে গিয়েছে। ইভেন আজকেও ইউএনএইচসিআর, আপনারা হয়তো জানেন যে HRW, আপনি বলছেন যে বাংলাদেশের অবস্থা তলানিতে গেছিল, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়াও তো একাধিক বিরোধী দল ছিল, তাদের ভূমিকা কি ছিল? সম্মানিত সঞ্চালক, আমাকে বলতে দিন। মূল বিষয়টা হচ্ছে কি, এই যে বিরোধী দলের যে কথা বলবে, তাদের যে মনে করেন কথা বলার অধিকারের জন্য তাদের জন্য আইসিটি আইনে মামলা হয়েছে। ইভেন সাবেক আপনার একজন ব্রিগেড জেনারেল আব্দুল আজমি, তাকে গুম করা হয়েছে 10 বছর। তারপরে মীর কাসেমের ছেলে ব্যারিস্টার আরমানকে গুম করেছে 8 বছর। মানে আপনি বলছেন যে অত্যাচারের কাছে বিরোধী দলগুলো ভয় পেয়ে তারা মাথা নিচু করেছিল। আজকে হাতে সময় নেই আনফরচুনেটলি আর আলোচনা করবার, আমাদেরকে শেষ করতে হবে। প্লিজ আমাদেরকে শেষ করতে হবে আজকে। আমি সরি সবার কাছে, বিশেষত বিমলদা, দেবাশিস দা, অনির্বাণ এবং আপনার কাছেও। আরেকটু সময় পেলে ভালো হতো। আমি অত্যন্ত দুঃখিত বাংলাদেশের মানুষদের কাছে, আমাদের সময়টা এখন কমে গেছে, 1 ঘন্টার মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে বলে এখানেই শেষ করছি। ডেফিনেটলি আমি আশা করব এই সেট আপ প্যানেল নিয়ে আমি আবারও আলোচনায় আসবো আপনাদের সামনে। বাংলাদেশ ভারতের সম্পর্ক শুধুমাত্র ওই অর্থে ড্রাইভিং পাওয়ার নয়, এই উপমহাদেশে ভারতের যে প্রভাব রয়েছে, ভারতের যে ভলিউম রয়েছে, সেটাকে আপনি রেসপেক্ট করবেন কি করে, এই বিষয়টা মাথায় রাখবো আগামী দিনে। এবং আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক এবং হাসিনার প্রত্যাবর্তন, ভেরি ভেরি ক্রুশিয়াল ইস্যু, আলোচনায় রাখবো আপনাদের।